আমাদের সকলেরই নানা স্বপ্ন থাকে জীবনে, যে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, শিক্ষক হব কি ইত্যাদি। কিন্তু এই অ্যাম্বিশনগুলো পূরণ করার জন্য যদি কোনো অসৎ পথ আমরা বেছে নিই, যেমন অন্যের ক্ষতি করা, পরীক্ষায় টুকলি করা, সেই অসৎ কাজ থেকে যে সাফল্যটা আমরা পাই, সেই সাফল্য কি সত্যি আনন্দ দেবে? না, কারণ মনের মধ্যে একটা খচখচ করবে, ধরা পড়লে শাস্তিও হবে। অতএব অতিরিক্ত লোভ আর ব্লাইন্ড অ্যাম্বিশন, ওভার অ্যাম্বিশিয়াস যখন মানুষ হয়, সেই জিনিসগুলো মানুষকে কীভাবে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে, সেই রকমই এক বীর যোদ্ধার গল্প আজ পড়ব। নাম ম্যাকবেথ। ম্যাকবেথ একটি নাটক, তবে ক্লাস 11দের জন্য এটি গল্প আকারে তোমাদের পাঠ্যে দিয়েছে। ম্যাকবেথ লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার, যার জন্ম 1564-এ, মৃত্যু 1616-এ। উনি ছিলেন একজন ইংলিশ ফেমাস প্লেরাইট এবং পোয়েট, অর্থাৎ কবি। ওনাকে ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড এবং বার্ড অফ অ্যাভন নামেও উনি পরিচিত। উনি 37টা ড্রামা লিখেছেন এবং 154টা সনেট লিখেছেন। ওনার বিখ্যাত কিছু ড্রামা টাইপ হচ্ছে ট্র্যাজেডি, কমেডি এবং হিস্টোরিক্যাল। বিখ্যাত কিছু নাটকের নাম বলছি, যেমন ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, রোমিও জুলিয়েট, হ্যামলেট, জুলিয়াস সিজার ইত্যাদি। আজকের আমরা যে নাটকটা গল্প আকারে পড়ব ম্যাকবেথ, সেটা টাইপ কি? ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে হচ্ছে যে গল্পে নায়ক কোনো বড় ভুল করবে এবং ধীরে ধীরে সে ধ্বংসের দিকে এগিয়ে যাবে এবং অবশেষে তার মৃত্যু হবে। নাটকটি লেখা হয়েছিল আনুমানিক 1606 সালে এবং এটি পাবলিশড হয় 1623 সালে ফার্স্ট ফোলিওতে। কোন প্রেক্ষাপটে বা কোন কনটেক্সটে লেখা নাটকটা? না, ইংল্যান্ডের তৎকালীন রাজা কিং জেমস ওয়ান, ওনাকে খুশি করার জন্য আমাদের উইলিয়াম শেক্সপিয়ার এই নাটকটি লেখেন। এই রাজা উইচক্রাফট চর্চা করতেন, তাই নাটকের শুরুতে, নাটকের মধ্যে ডাইনির উপস্থিতি আছে। নাটকটার সেটিং, অর্থাৎ কোন দেশ বা কোন রাজ্যে বেস করে নাটকটা লেখা, না নাটকটা স্কটল্যান্ডের একটি ঘটনা। এটা সেটিং হচ্ছে স্কটল্যান্ড। ক্যারেক্টার কে কে আছে? ম্যাকবেথ, এই হচ্ছে আমাদের গল্পের নায়ক এবং ভিলেন। ম্যাকবেথের বউ লেডি ম্যাকবেথ, স্কটল্যান্ডের রাজা কিং ডানকান, ম্যাকবেথের প্রিয় বন্ধু ব্যাংকো, এবং আরো একজন ক্যারেক্টার যিনি দেশপ্রেমিক, থেন অফ ফাইভ, যার নাম ম্যাকডাফ। এছাড়া আছে কিং ডানকানের দুই ছেলে ম্যালকম এবং ডোনাল্ডবেইন। এছাড়া আছে ব্যাংকোর ছেলে ফ্লিন্স আর তিনটে উইচেস, যাদেরকে উইয়ার্ড সিস্টার নামেও ডাকা হয়। এই তিনজন ডাইনি ভবিষ্যৎবাণী করে। কথার ভাজে, কথার ছলনায় তারা ভবিষ্যৎবাণী করে ঠিকই, তবে তারা তো ডাইনি, তাদের কথার মধ্যে সত্যতা কতটা সেটা কিন্তু বোঝা মুশকিল। নাটকটা শুরু হচ্ছে স্কটল্যান্ডের কোনো এক নির্জন প্রান্তরে তিনজন ডাইনিকে দিয়ে। তারা একটা কথা বলেই চলেছে, সেটা কি? ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। যেটা ভালো সেটাই খারাপ, যেটাই খারাপ সেটাই ভালো। অন্যদিকে যুদ্ধ চলছে ডানকান অর্থাৎ স্কটল্যান্ডের রাজার বিরুদ্ধে। ডানকান ভার্সেস নরওয়ে এবং থেন অফ কডোর। স্কটল্যান্ডেরই এক মানে রাজা থেন অফ কডোর, যে থেন, এরা নরওয়ের সঙ্গে মিলিত হয়ে রাজা ডানকানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং যুদ্ধে ভীষণ বড় দুজন যোদ্ধা জেনারেল যুদ্ধ জয়লাভ করেছে। তারা হলো নাম্বার 1 সব থেকে বড় বীর যোদ্ধা ম্যাকবেথ এবং তার বন্ধু ব্যাংকো। যখন ওরা ওই পথ দিয়ে যাচ্ছে, ওদের দেখা হয় তিন ডাইনির সাথে,
তিন ডাইনির মধ্যে প্রথম ডাইনি ম্যাকবেথকে উদ্দেশ্য করে বলে, হেইল টু দি থিন অফ গ্লামিস, বলছে থিন অফ গ্লামিসের জয় হোক, অভিনন্দন। তো আমাদের ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজার তো একজন বড় জেনারেল, উনি ছিলেন গ্লামিসের থেন, গ্লামিস নামে একটি জায়গার থেন ছিলেন। তো উনি যে পদ অলরেডি লাভ করেছিলেন সেই পদের নাম ধরেই ওনাকে অভিবাদন করা হয়। 2 নম্বর উইচ ম্যাকবেথকে বলে, হেইল টু দি, তোমাকে অভিনন্দন বা তোমার জয় হোক, থেন অফ কডর, কডরের থেন। এই কডরের কিন্তু ও থেন ছিল না, রাজা ছিল না, কিন্তু এই ডাইনিরা তাকে এই নামে অভিনন্দন জানালে কি প্রকাশ পাচ্ছে, যে তারা ভবিষ্যতের হয়তো কোনো একটা কথা বলছে, যে ভবিষ্যৎবাণী করছে যে ম্যাকবেথ কডরের থেন বা রাজা হবে। 3 নম্বর ডাইনি আবার বলে ওঠে, অল হেইল দ্যাট শাল্ট বি কিং হেয়ার আফটার, হ্যাঁ, যে ম্যাকবেথকে অভিনন্দন যে এই রাজ্যের স্কটল্যান্ডের পরবর্তী রাজা হবে। তো স্কটল্যান্ডের রাজাকে এক অভিনন্দন জানায়, তোমার জয় হোক। এখন তিনজন ডাইনি তো 3 রকমের অভিনন্দন জানালো ম্যাকবেথকে। ইট ওয়াজ কাইন্ড অফ প্রফেসি, ভবিষ্যৎবাণী। তো এটা শুনে ম্যাকবেথ তো বেশ অবাক হয়ে গেল, আমেজ, ঠিক আছে, ওয়াও কি শুনছি। সেরকম ওর যে বন্ধু ব্যাংকো ম্যাকবেথকে মনে করিয়ে দেয় যে দেখো, ডাইনিদের এরা কিন্তু খুব শয়তান হয়, এদের কথার জালে ফেসো না। হ্যাঁ, তাছাড়া তুমি রাজার লয়াল ব্যক্তি, হুম, তুমি ভেবে দেখো যে তুমি যদি এদের কথা শোনো তাহলে এর কনসিকুয়েন্সেস, এর ফলাফল কি বাজে বাজে পরিণতি হতে পারে। ব্যাংকও জিজ্ঞেস করে যে তুমি তো ম্যাকবেথকে, তোমরা তো এত কিছু বললে, তা আমার জন্য কোনো ভবিষ্যৎবাণী নেই। তখন ওই ডাইনিরা বলে যে ব্যাংকো নিজে রাজা হবে না, কিন্তু ব্যাংকোর যে বংশধর তারা রাজা হবে। এই কথা বলে তিনজন যে ডাইনি তারা উধাও হয়ে গেল। এবার তোমাদের আমি আগেই বলেছিলাম যে এই তিনজন ডাইনিকে উইয়ার্ড সিস্টার্স বলা হয়েছে। উইয়ার্ড সিস্টার্স মানে কি, অদ্ভুত তিন বোন। অদ্ভুত কেন বলছে না, এদের দেখতে তো ফিমেল, মেয়েদের মতো, বয়স্ক, ওল্ড উইমেন, কিন্তু এদের মুখে আবার দাড়ি আছে। হুম, ওল্ড উইমেন উইথ বিয়ার্ড, বয়স্ক মহিলা যাদের মুখে দাড়ি আছে। অদ্ভুত ব্যাপার সত্যি, তাই ওদের নামই উইয়ার্ড সিস্টার্স। তো যাই হোক, ব্যাংককে ভবিষ্যৎবাণী করলো কি, যে তুমি রাজা হবে না, কিন্তু তোমার বংশধরেরা রাজা হবে, এই বলে ভ্যানিশ হয়ে গেল। তো কিছুক্ষণ পরে রাজা ডানকানের এক দূত এলো। দূত এসে ম্যাকবেথকে জানালো যে স্কটল্যান্ডের রাজা ডানকান আপনাকে কডরের থেন বানিয়ে দিয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে ডাইনিটা যে ভবিষ্যৎবাণী করলো যে তুমি এখন গ্লামিসের থেন আছো, এরপরে কডরেরও থেন হবে, সেই ভবিষ্যৎবাণীটাই কিন্তু ম্যাকবেথ দেখছে ফলে গেল। যেই দেখলো যে এই ভবিষ্যৎবাণী ফলে গেল, ম্যাকবেথের মনে কিন্তু গ্রিড মানে লোভ দেখা দিল। তার মনে কিন্তু আস্তে আস্তে একটা সুপ্ত ইচ্ছা জেগে উঠলো যে আমিও রাজা হব। বউকে চিঠি লিখলো। ম্যাকবেথের বউ হচ্ছে লেডি ম্যাকবেথ। ম্যাকবেথের মনে যতই লোভ থাকুক না কেন, ওর মনটা কিন্তু সফট হার্টেড ছিল, মানে নৃশংস ছিল না। কিন্তু লেডি ম্যাকবেথ পুরো অপোজিট। লেডি ম্যাকবেথ ভীষণ গ্রিডি অফ পাওয়ার, অর্থাৎ শক্তির লোভী ছিল, এবং ভীষণ নৃশংস, ক্রুয়েল ছিল, কঠোর হৃদয়ের একজন নারী ছিল। তো যাই হোক, বউকে চিঠি পাঠালে এদিকে লেডি ম্যাকবেথের মনেও কিন্তু নিজের স্বামীকে রাজা হিসেবে দেখার এবং নিজেকে রানী হিসেবে দেখার একটা লোভ জাগরিত হলো। আর কোইন্সিডেন্টালি, হ্যাঁ, কাকতালীয় ভাবে সেই রাতে রাজা ডানকানকে আমন্ত্রণ জানিয়েছিল আমাদের ম্যাকবেথ, তার বাড়িতে নিমন্ত্রিত করেছিল। তো যথারীতি রাজা ইনভিটেশন পেয়ে আসে। ম্যাকবেথের বাড়ির নাম ছিল ইনভারনেস। হ্যাঁ, ডুনসিনিয়ান পাহাড়ের ইনভারনেসে ম্যাকবেথের ক্যাসেল ছিল। তো রাজা যখন আসে, লেডি ম্যাকবেথ আর মনে করে এই তো গোল্ডেন চান্স টু কিল দ্য কিং, রাজাকে খুন করার এর থেকে বড় সুযোগ আর কখন আসবে। রাজা তো নিজেই আমাদের ফাঁদে এসেছে আমাদের বাড়িতে। এবার তবে থেকে লেডি ম্যাকবেথ কিন্তু ম্যাকবেথকে
বারবার কান ভাঙাতে থাকে যে কিল দ্য কিং ম্যাকবেথ, কিল দ্য কিং, রাজাকে খুন করে দাও, রাজাকে খুন করে দাও। কিন্তু রাজার মানে ম্যাকবেথের মনে কিন্তু অনেক প্রশ্ন জাগে। ম্যাকবেথ কিন্তু এতটা সাহসী নয় যে রাজা তো আমার নিজের রাজা, আমি তার প্রতি কতটা লয়াল। তাছাড়া তিনি আজকে আমার গেস্ট। আর সব থেকে বড় কথা, রাজা ওর দূরসম্পর্কের এক রিলেটিভ, যে উনি তো আমার খুব কাছের একজন আত্মীয়। আমি এই পাপ কাজ, এই সিন আমি কি করে করব? যখন লেডি ম্যাকবেথ দেখছে যে ম্যাকবেথ খুন করতে রাজি নয়, হুম, তার মনের মধ্যে মরাল কনফ্লিক্ট চলছে যে খুন করব কি করব না, লেডি ম্যাকবেথ সেই আসল চাল চালে। সে ম্যাকবেথকে কাপুরুষ বলতে শুরু করে। মনে মনে জানে যে ওর বর কাইন্ড হার্টেড, কিন্তু স্বামীকে ও কাপুরুষ, তোমার দ্বারা কিছু হবে না, তুমি তো একটা কাওয়ার্ড ইত্যাদি বললে অবশ্যই ছেলেদেরকে কাপুরুষ বললে তো ছেলেরা পৌরসত্ব প্রমাণের জন্য আগে সেই কাজটা করে। তো সেটা অবশ্যই কাজে লাগলো। ম্যাকবেথকে কাপুরুষ বলাতে লেডি ম্যাকবেথ যখন বলল তুমি কাপুরুষ ম্যাকবেথ, সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেল রাজাকে খুন করার জন্য। প্রথমে লেডি ম্যাকবেথ নিজেই গেল, যে বর পারছে না খুন করতে, উনি নিজেই ঠিক করলো যে আমি খুন করব। তার জন্য কি করলো না, ডানকান যে রুমে শুয়েছিল সেই রুমে দুজন রক্ষী পাহারা দিচ্ছিল। তো ভালো কথা, পাহারা দিচ্ছে। ওদের দুজনকে কি করেছে না, ড্রিঙ্কিং করিয়েছে, একেবারে ওদেরকে নেশাগ্রস্ত করে দিয়েছে, যাতে ওরা ঘুমিয়ে পড়ে। আর ঘুমিয়ে পড়লে সেই সুযোগে কি করবে না, লেডি ম্যাকবেথ অথবা ম্যাকবেথ যে কেউ একজন রাজাকে সহজেই খুন করে দিতে পারবে। তো এই যে দুজন রক্ষী ছিল, রস আর অ্যানগাস, এরা যথারীতি মদ্যপ অবস্থায় ঘুমিয়ে পড়েছে, এবং প্রথমে লেডি ম্যাকবেথ আসে রাজাকে খুন করতে। কিন্তু লেডি ম্যাকবেথ রাজাকে খুন করতে পারে না, কারণ যখন সে খুন করতে যায় রাজার মুখের ওপরে তার নিজের বাবার মুখ ভেসে ওঠে। মানে রাজার মুখটা দেখে লেডি ম্যাকবেথের মনে হয় যে সে তার নিজের বাবার মুখ দেখছে, আর নিজে কোনোদিন কেউ নিজের বাবাকে খুন করতে পারে? তো সে ব্যর্থ হয়ে ম্যাকবেথকে বলে তুমি যাও গিয়ে খুন করে এসো। ম্যাকবেথ যখন রাজার ঘরে ঢোকে, ম্যাকবেথ দেখতে পায় যে বাতাসে একটা ড্যাগার মানে একটা ছুরি মানে ভাসছে। এটা কেন দেখে? আউট অফ গিল্টি, ওর মনের মধ্যে তো একটা গিল্টি রয়েছে না, যে রাজাকে ও একটা পাপ কাজ করতে এসছে। তো ফাইনালি ও নিজের সেই গিল্টির ভয়কে জয় করে রাজাকে খুন করে। এবং খুন করলে কি হাতে রক্ত লেগে রয়েছে না, সেই ভয়ে, টেনশনে এবং গিল্টিতে তার যখন হাত ধুচ্ছে, তার মনে হচ্ছে যে যে পুরো ওশানের, মহাসাগরের যদি সব জল দিয়েও ও হাত দুটো ধোয়, ওর হাতের রক্ত পরিষ্কার করতে পারবে না। এটা কিন্তু সত্যিকারের অ্যাকচুয়ালি হচ্ছে না, মানে এটা ওর মনের মধ্যে ভয়, একটা সেই গিল্ট থেকে যেটা আসে, যে ও ধুচ্ছে, ও হাত ধুচ্ছে কিন্তু দেখছে হাতের থেকে রক্ত সরছে না। লাইক এ হ্যালুসিনেশন, ওর নিজের হ্যালুসিনেট করছে যে রক্ত মুছছে না। তো বাকি কাজটা লেডি ম্যাকবেথই করে। লেডি ম্যাকবেথ গিয়ে ওই রক্ত-ঠক্ত গার্ডগুলোর গায়ে লাগিয়ে দেয়, ছুরিটা ওদের পাশে রেখে দেয়, এবং যাতে সকালবেলা উঠলে ওই গার্ডগুলোর ওপরে দোষ দেওয়া যায় যে ওরাই খুন করেছে রাজা ডানকানকে। পরদিন সকালে যখন মানে সবাই জানাজানি জানতে পারে রাজা মারা গেছে, ম্যাকবেথ সময় নষ্ট করে না, ইনস্ট্যান্ট গিয়ে দুটো রক্ষীর মুন্ডু কেটে দেয়, যাতে ওরা দুজন কোনোভাবেই কোনো কিছু বলতে না পারে। হুম, কারণ ম্যাকবেথ ভয় পেয়েছিল, যখন ম্যাকবেথ খুন করতে গেছিল ঘুমের ঘরে, ওই আমাদের দুটো রক্ষীর মধ্যে একজন খুন বলে চেঁচিয়ে ওঠে, আর একজন আমেন, আমরা যেরকম ঈশ্বরের নাম করি কোনো শুভ কাজে, সেরকম ওরা আমেন উনি বলে ওঠে। তো ওর মনে হয়েছে যে হয়তো দেখতে পেয়েছে, জানতে পেরেছে, অ্যাকচুয়ালি ওই যে চোরের মন পুলিশ পুলিশ, ওর মনে হয়েছে এরা দুজন যদি কিছু বলে দেয় তাই আগেই ওদের মুন্ডু কেটে দিয়েছে। অনেকের বিষয়টা সন্দেহ হয়। আর রাজার দুই ছেলে ম্যালকম আর ডোনাল্ড বেইন, ওরাও বুঝতে পারে যে আমার বাবা যখন খুন হয়েছে তার মানে আমাদেরও জীবনের ঝুঁকি আছে, আমরাও খুন হতে পারি। তো ওরা সঙ্গে সঙ্গে বড় ছেলে ম্যালকম ইংল্যান্ডে পালায়, আর ডোনাল্ড বেইন ছোট ছেলে আয়ারল্যান্ডে পালায়। আর সবাই ভাবে যে এরা দুজনই বোধহয় নিজের বাবাকে খুন করে পালিয়েছে। ঠিক আছে, অতএব সবাইকে রাজা হবে সব থেকে পাওয়ারফুল অর পারফেক্ট মানুষকে রাজা রাজা হওয়ার জন্য, অবশ্যই সবাই ম্যাকবেথকে চুজ করে। ম্যাকবেথ রাজা হয়ে যায় স্কটল্যান্ডে।
অতএব ডাইনিদের যে তৃতীয় যে উইশ আর ভবিষ্যৎবাণী সেটা কিন্তু সফল হয়। এখন ম্যাকবেথ তো রাজা হয়ে গেল, তার মানে কি গল্প শেষ? না, ম্যাকবেথ তো খুশি হওয়ার কথা, কিন্তু ম্যাকবেথ ইজ নট হ্যাপি। ম্যাকবেথ এখনো খুশি না। ওয়াই? কেন? কারণ ওই যে সেই ফোরটেল, সেই প্রফেসি একটা করেছিল ব্যাংককে ডাইনিরা, যে ব্যাংকো রাজা হবে না, কিন্তু ব্যাংকোর বংশধরেরা রাজা হবে। তো ম্যাকবেথ মানতে পারছে না যে আমি এত কষ্ট করলাম, খুন খারাপি করলাম, হ্যাঁ, ব্যাংকোর বংশধর রাজা হবে বলে আমি এটা হতে দেব না। তো ম্যাকবেথ ঠিক করলো যে সে এবার তার বন্ধুকেও, বন্ধুর বংশধরদেরকেও, অর্থাৎ তার ছেলেদেরকেও খুন করবে। ম্যাকবেথ নিজে তো খুন করতে পারবে না, ম্যাকবেথ কি করলো, খুনি ভাড়া করলো টু কিল ব্যাংকো অ্যান্ড হিজ সন্স। তো সেদিন রাতে ঠিক করলো ম্যাকবেথ যে একটা ব্যাংকোয়েট অর্থাৎ ভোজ সভা সে দাওয়াত দেবে, বাড়িতে দাওয়াত দিল, সেখানে সবাইকে নিমন্ত্রণ করেছে, ব্যাংকোকেও নিমন্ত্রণ করেছে। আর প্ল্যান ছিল কি যে ব্যাংকো যখন বাড়ি থেকে এই ভোজ সভায় ব্যাংকোয়েটে আসার জন্য বেরোবে, ওই বনের মধ্যে পথে খুনিরা ওকে অ্যাটাক করবে আর মেরে ফেলবে। আর তাই হলো, ব্যাংকো মারা গেল, কিন্তু তার ছোট ছেলে ফ্লিঞ্চ, তার ছোট ছেলে ফ্লিন্স কোনোভাবে পালিয়ে গেল রাতের অন্ধকারে। এদিকে ভোজ সভায় ব্যাংকোয়েটে ম্যাকবেথ ব্যাংকোর গোস্ট, কতগুলো সেই ছায়ামূর্তি ফিগার দেখে ভয় ঠয় পেতে শুরু করলো। এগুলো কেন দেখছে? এগুলো কি সত্যি সত্যি ভূত দেখছে? হতে পারে সত্যি সত্যি দেখছে, অথবা এই যে ম্যাকবেথ এত পরপর পাপ কাজ করছে, পাপ ছাড়ে না বাপকে, সেরকম পাপ কাজ করলে মানুষের মধ্যে যে গিল্ট, যে ভয়, যে একটা যে সেই লুকানো যে মানে সেই ত্রাস ওর মনের মধ্যে সব সময় ঘুরছে, সেই জিনিসের জন্য সাইকোলজিক্যালি ও কিন্তু হ্যালুসিনেশন করছে, তাই না? এটাও তো হতে পারে। তো ব্যাংকোর ভূত দেখতে পায়, ও ভয় পেয়ে যায়, ভুলভাল বকতে শুরু করে সবার সামনে। লেডি ম্যাকবেথ তো চাপা দেওয়ার জন্য বলে, হ্যাঁ আসলে ছোটবেলার মানসিক রোগ, হ্যাঁ, ও ওরকম করে। ব্যাংকোয়েট এখনই ক্যান্সেল, সঙ্গে সঙ্গে লেডি ম্যাকবেথ ব্যাংকোয়েট ভোজ সভা সেই দাওয়াত ক্যান্সেল করে দেয়, ম্যাকবেথকে ঘরে নিয়ে যায়। এবং এরপরে ম্যাকবেথ নিজের ভবিষ্যৎ জানার জন্য উইচদের গুহায় যায়, আবার ওই তিনটে উইচের কাছে চলে যায়, এবং তারা তিনটে অ্যাপোরেশন মানে মায়ামূর্তি, সেই হয় না ছায়ামূর্তি, সেই ভৌতিক টাইপের ছায়ামূর্তি হয় কিছু, যেগুলো সেই যজ্ঞ ঠজ্ঞ থেকে উৎপন্ন হয়, কিংবা কোনো কালা জাদু করলে সেই ধোঁয়া থেকে উৎপন্ন হয়, সেরকম ধোঁয়া মূর্তি, ছায়ামূর্তি তিনটে ডাইনিদের সেই কলরন, মানে যে কড়াইয়ের মধ্যে দেখবে ডাইনিরা, যে কড়াইয়ের মধ্যে সেই নানা রকম টিকটিকির লেজ, সাপের খোলস, ব্যাঙের পা, বাচ্চার কেরো আঙুল ইত্যাদি উল্টো পাল্টা জিনিস ডাইনিদের কালা জাদুর কাজ কারবার করার জন্য যা যা লাগে কি সব যাই হোক বানাচ্ছিল, এবং সেখান থেকে যে ধোঁয়া উৎপন্ন হলো, সেই ধোঁয়া থেকে তিনটে মায়ামূর্তি বানিয়ে, হ্যাঁ, সেই তিনটে মায়ামূর্তি ম্যাকবেথকে ভবিষ্যৎবাণী করলো বা বাণী দিল। প্রথম যে মূর্তিটা, ছায়ামূর্তিটা বেরোলো, সেটা হচ্ছে একটা কাটা মাথা। সে বলল ম্যাকবেথকে কি, বি অ্যাওয়ার অফ ম্যাকডাফ। মানে একটা স্কটল্যান্ড তো বড় দেশ, সেখানে তো অনেক সেই থেন আছে না, থেন অফ গ্লামিস, থেন অফ কডোর। তো থেন অফ ফাইভ নামে যে একটা থেন ছিল, সে হচ্ছে ম্যাকডাফ। বলছে এই ম্যাকডাফের থেকে সাবধান থেকো। 2 নম্বর যে মায়ামূর্তিটা বা ছায়ামূর্তিটা আসে, সেটা হচ্ছে একটা রক্তাক্ত শিশু। সেই রক্তাক্ত শিশুটা এসে কি বলে, নান অফ ওমেন বর্ন শ্যাল হার্ম ম্যাকবেথ। অর্থাৎ একটি মাতৃগর্ভ থেকে জাত, নর্মালি যে বাচ্চা যেভাবে জন্মায়, হুম, আগেকার দিনে যেভাবে যেভাবে একটাই তো সিস্টেম ছিল, তো সেই বাচ্চা যে নর্মালি জন্মেছে মায়ের গর্ভ থেকে, সেই রকম কোনো বাচ্চাই মানে ম্যাকবেথকে মারতে পারবে না। আর 3 নম্বর, এক মুকুট পরা শিশু যার হাতে একটা গাছের ডাল। 3 নম্বর, একটা মুকুট পরা শিশু যার হাতে একটা গাছের ডাল। সে কি বললো, Macbeth shall never vanquished be until great Burnham Wood to high Dunsinane Hill shall come against him। অর্থাৎ ম্যাকবেথকে কোনোদিনই কেউ হারাতে পারবে না যতদিন না পর্যন্ত বার্নাম নামে একটা বন, বার্নাম গাছের বন, ওই ম্যাকবেথের যে পাহাড়ে যেখানে থাকে ক্যাসেলে, ডানসিনান যে হিল, যে পাহাড়ের মাথায় ও থাকে, ওই পাহাড়ের দিকে যেদিন বার্নাম জঙ্গল এগিয়ে আসবে, একমাত্র সেদিনই ম্যাকবেথ মারা যাবে। এবার ম্যাকবেথ তখন একটু রিলিফ ফিল করলো,
কারণ প্রথমত ম্যাকডাফের থেকে সাবধান হতে বলছে। ম্যাকডাফের থেকে সাবধান হওয়ার জন্য কি জাস্ট গিয়ে ম্যাকডাফকে মেরে দাও, তাহলেই সাবধান হয়ে গেলাম। তারপরে বলছে যে মায়ের থেকে ন্যাচারাল প্রসেসে জন্মেছে এমন বাচ্চা। তখনকার দিনে তো সব বাচ্চাই নর্মাল হতো, তাহলে এমন কোনো বাচ্চা তো নেই যে যে মায়ের গর্ভ থেকে জন্মায়নি। সবাই মায়ের গর্ভ থেকে জন্মেছে ন্যাচারালি প্রসেসে। অতএব আমাকে কেউ মারতে পারবে না, এমন কোনো মায়ের ছেলে নেই যে আমাকে মারবে। আর একটা কি যে বন এগিয়ে আসছে, বন কোনোদিন হেঁটে হেঁটে এগিয়ে আসতে পারে দূর জঙ্গল থেকে ওনার পর্বতের দিকে? পারে না। তাই ও রিলিফ ফিল করলো যে আমি অমর আর আমি অপরাজেয়। এদিকে এত খুন খারাপি করছে, এত অত্যাচার করছে ম্যাকবেথ, কেউ কি সন্দেহ করেনি ম্যাকবেথের এই দুরাচারের প্রতি? হ্যাঁ, সেই যে যার কাছ থেকে সাবধান হতে বলল, সে বি অ্যাওয়ার অফ ম্যাকডাফ। ম্যাকডাফ হচ্ছে থেন অফ ফাইভ। ম্যাকডাফকে থেন অফ ফাইভ, ফাইভের রাজা ম্যাকডাফ কিন্তু ম্যাকবেথকে সন্দেহ করেছিল। তাই সে ঠিক করলো যে ম্যাকবেথের অত্যাচার থেকে বাঁচতে গেলে আমাকে অন্য কারোর সঙ্গে হাত মিলিয়ে আর্মি বানাতে হবে আর ম্যাকবেথকে অ্যাটাক করতে হবে। তাই সে ইংল্যান্ডে চলে গেল ম্যালকমের সঙ্গে যোগদান করতে। ম্যালকমকে মনে আছে? সেই রাজা ডানকানের বড় ছেলে, রাজা মারা যাবার পর পালিয়ে গেল ইংল্যান্ডে। সেই ম্যালকমের সঙ্গে আমাদের এই ম্যাকডাফ হাত মেলানোর জন্য চলে গেল ইংল্যান্ডে। কি করার জন্য? না, ম্যাকবেথের উপরে কি করে অ্যাটাক করবে সেই প্ল্যান বানানোর জন্য। এই খবরটা কোনো রকম ভাবে ম্যাকবেথ পেয়েছে। তো ম্যাকবেথ এখন কি করলো? ম্যাকবেথ অ্যাটাক করলো ম্যাকডাফের ক্যাসেলে। ম্যাকডাফকে তো পেলো না, ম্যাকডাফের বউ ছেলে মেয়ে সবাইকে কুচি কুচি করে কেটে সবাইকে খুন করে চলে এলো। যখন ম্যাকডাফ এই খবরটা পেলো যে ম্যাকবেথ তাকে না পেয়ে তার সমস্ত সংসার তছনছ করে দিয়েছে, তার বউ ছেলে মেয়ে নিরীহ নির্দোষ লোকগুলোকে খুন করেছে, তখন ম্যাকডাফ রেগে গেল। প্রমিস করলো যে সে ম্যাকবেথের মুন্ডু নিজের তরোয়ার দিয়ে কেটে তবে শান্তি পাবে। এদিকে এত খুন খারাপি, এত নৃশংসতায়, হ্যাঁ, মানুষের মনে গিল্টি বোধ তো হয়, অনুশোচনা তো হয়। তো লেডি ম্যাকবেথের কিন্তু মনে এতদিনের পাপে পাপে পাপের বোঝায়, অনুশোচনায়, গিল্টে লেডি ম্যাকবেথ পাগল হতে শুরু করলো। তিনি ঘুমের মধ্যে হাঁটে, স্লিপ ওয়াকিং করে এবং সবসময় নিজের হাত ধোয়। হাত ধুতে ধুতে তিনি খালি বলে, কি বলে? যে এই যে আমার হাতে এই যে রাজার রক্ত লেগে রয়েছে, অর্থাৎ সেই খুন করার পরে রাজার রক্ত সেই গার্ডেদের গায়ে লাগিয়ে দিয়েছিল না, তো তখন তো হাতে রক্ত লেগেছিল, সেই রক্ত লেডি ম্যাকবেথ বলছে, রক্তের তো গন্ধ থাকে, তো বলছে অ্যারাবিয়ার যে পারফিউম হয়, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। বলছে আরবের যত পারফিউম আছে সমস্ত পারফিউম যদি আমার হাতে লাগানো হয়, আমার হাতের থেকে রক্তের গন্ধ মিটবে না। তো এইভাবে লেডি ম্যাকবেথ পাগল হয়ে আউট অফ গিল্ট উনি সুইসাইড করে, উনি মারা যায়। এখন ম্যাকবেথের সেই পার্টনার ইন ক্রাইম, সমস্ত দুরাচারে দুষ্কার্যে সব থেকে বড় সাথী কে ছিল? ওনার বউ লেডি ম্যাকবেথ। আজকে সেই লেডি ম্যাকবেথই নেই। অতএব ম্যাকবেথ ভেঙে পড়ে, ম্যাকবেথ লোনলি হয়ে যায়, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। সে বলে যে লাইফ বাট আ ওয়াকিং শ্যাডো। এটা একটা ভীষণ ফেমাস লাইন, লাইফ বাট আ ওয়াকিং শ্যাডো। ওনার তখন মনে হয় এই যে আমরা এত কিছু করছি, এটা যেন সেই ভাগ্যে লেখা আমাদের কিছু চরিত্র সাজিয়ে দিয়েছে, আমরা শুধু সেই চরিত্রগুলোকে পালন করছি। আমরা যেন এক একটা চরিত্র, যারা শুধু সেই চরিত্র পালন করতে পৃথিবীতে এসেছি। যাই হোক, তা এখন ম্যাকবেথ তো ভীষণ ভেঙে পড়েছে। ম্যাকবেথ বউ হারিয়েছে এবং দুঃখে আছে। অন্যদিকে ম্যালকম, মানে রাজা ডানকানের বড় ছেলে, আর ম্যাকডাফ, যারা মিলিত হয়েছে ইংল্যান্ডে কার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? আমাদের নায়ক ম্যাকবেথের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। যারা দুজন মিলিত হয়েছে তারা অ্যাটাক করে স্কটল্যান্ডে ম্যাকবেথের ক্যাসেলে। তো অ্যাটাক করার আগে ম্যালকম, ডানকানের বড় ছেলে, বলে
যে আমরা তো অনেক সৈন্য, এবার আমরা যদি অ্যাটাক করি ডাইরেক্ট তাহলে কতজন আছি কিনা সেটা ম্যাকবেথ বুঝে যাবে এবং সে প্রিপেয়ার থাকতে পারবে। তো আমরা কি করব, আমরা লুকিয়ে যাব এবং সৈন্য লুকানোর জন্য ওরা বর্নাম জঙ্গলের একটা করে ডাল কেটে সামনে ধরে এগোয়। প্রত্যেকটা সৈন্য বার্নাম গাছের একটা করে ডাল কেটে নিয়ে হাতে করে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকে। ওপর দিয়ে দেখলে মনে হবে গাছগুলো হেঁটে হেঁটে এগিয়ে আসছে, কিন্তু প্রত্যেকটা গাছের নিচে ডালের নিচে একটা করে সৈন্য আছে। তো ম্যাকবেথকে যখন খবর দেয় দূত এসে যে এরকম গাছ জঙ্গল এগিয়ে আসছে, ম্যাকবেথ তো শুনে অবাক হয়ে যায়, পাহাড় থেকে দূরবীন দিয়ে দেখে যে সত্যিই তো বার্নামের জঙ্গল হেঁটে হেঁটে এগিয়ে আসছে। তখন ভয় হয় এবং তার মনে হয় যে ডাইনিদের বলা সেই যে ভবিষ্যৎবাণী, যখন সেকেন্ড বার গুহাতে গেল মনে আছে ওকে বলেছিল যে ম্যাকডাফের থেকে সাবধান, যেদিন বার্নামের জঙ্গল তোমার পাহাড়ের দিকে ডানসিননের দিকে এগিয়ে আসবে সেদিনকেই তুমি কিন্তু তোমার মৃত্যু এগিয়ে আসছে বুঝবে। এখন মৃত্যু এগিয়ে আসছে তো দেখতে পাচ্ছে, তাই বলে কি হার মানবে? ও যুদ্ধের জন্য প্রস্তুত হলো। যুদ্ধ করতে 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 ম্যাকডাফ যার কাছ থেকে ওকে সাবধান থাকতে বলেছিল, সেই থেন অফ ফাইভ ম্যাকডাফের ফেস মানে মুখোমুখি হলো। ম্যাকবেথ তো বেশ অহংকারের সাথে বলছে যে হ্যাঁ, ন্যাচারাল প্রসেসে হয়েছে, এমন কোনো মায়ের পেটের সন্তান আমাকে মারতে পারবে না, ঠিক আছে, এই যে ন্যাচারালি জন্মেছে, তো তুমি আমার কিচ্ছু করতে পারবে না, ভীষণ অহংকারের সাথে কথাটা বলে। তখন ম্যাকডাফ যে সে হেসে বলে হ্যাঁ, ম্যাকডাফ বলছে আমি তো আমার মায়ের রুম থেকে হইনি, আমি তো সি সেকশনে হয়েছি। সি সেকশন মানে আমরা সবাই জানি যে পেট কেটে অপারেশন করে যে বাচ্চা বার করা হয় তাকে বলা হয় সি সেকশন। বাচ্চা আনটাইমলি মানে 9 মাস 9 দিনের আগেই প্রিম্যাচিওর বাচ্চা যারা হয় আগে থেকেই তার প্রসব করানো হয় সি সেকশনের মাধ্যমে। তো দ্যাট ইজ নট দ্য ন্যাচারাল প্রসেস। তো ম্যাকডাফ কি বলে যে আমিও ন্যাচারাল প্রসেসে হইনি, আমি হয়েছি সি সেকশনে, চলো মরার জন্য রেডি হয়ে যাও বলে ঘাচাত করে ম্যাকবেথের মুন্ডু উড়িয়ে দেয়। এবং মুন্ডু উড়ানোর ঠিক আগের মুহূর্তে ম্যাকবেথ মরার আগে শেষ রিয়েলাইজেশনটা করে যে এতদিন যে ডাইনিদের কথায় সে উড়ছিল এবং মানুষের ক্ষয়ক্ষতি করছিল আর খুব বার বেড়েছিল, সেই ডাইনিদের কথা ছিল আসলে ধোঁকা। তো ম্যাকডাফ ম্যাকবেথের মাথা কেটে ফেলে এবং ম্যাকবেথ মারা যায়। স্কটল্যান্ডের বর্তমান রাজাই ছিল ম্যাকবেথ, সে মারা যায়। তখন রাজা কে হয়, ডানকানের পুরনো রাজা ডানকানের বড় ছেলে ম্যালকম। তো এইভাবেই গল্পটা শেষ হয় এবং আমরা এটা বলতে পারি যে পুরো গল্পে হিরোই ম্যাকবেথ, সেই নায়ক, সেই অ্যান্টাগনিস্ট, সেই খলনায়ক, সেই হচ্ছে ভিলেন। তো এই যে নায়কের আস্তে আস্তে ভালো পজিশন থেকে তার যে চারিত্রিক অবনতি ঘটছে, সে কাইন্ড হার্টেড ছিল, সে লয়াল ছিল, সেখান থেকে সে ডিসলয়াল হলো, সে মার্ডারার হলো, সে একজনের না হাজারটা লোকের মার্ডারার হলো। কোন কারণে? ওর ওভার অ্যাম্বিশনের কারণে। সো দ্য মূল মন্ত্র ইজ ওভার অ্যাম্বিশন ইজ ডেঞ্জারাস।